আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি পৃথা ইসলাম কনক। শুরুতেই ইরান ইসরায়েল প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলার পঞ্চম দিনে ইরান ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় মিসাইল হামলার দাবি করছে তেহরান। পাল্টা তেহরানে চলছে নেতানিয়াহু বাহিনীর হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। G7 সম্মেলন শেষ না হতেই যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক ডাকেন ট্রাম্প। এতে শঙ্কা তৈরি হয়েছে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে যাওয়ার। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে তীব্র মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলার পর প্রতিশোধ নিতে এই হামলা শুরু করে তেহরান। নবম ধাপের এই হামলায় তেল আবিব ও বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছড়া হয়। হামলার ভয়ে প্রাণে বাঁচতে আগেই আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যান সাধারণ ইসরায়েলিরা। পূর্বাঞ্চল সহ ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এরই মধ্যে রাজধানী তেহরান থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে দেয়া পারমাণবিক চুক্তিতে ইরানের স্বাক্ষর করা উচিত ছিল। তেহরানে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। এখনও চুক্তির সুযোগ আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আমলে নিয়ে কানাডায় চলতি G7 সম্মেলন সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফিরেই হোয়াইট হাউসে নিরাপত্তা দলের সাথে বৈঠক ডাকেন। এতে বিশ্লেষকদের শঙ্কা, ইসরায়েল ইরানের সাথে চলতি সংঘাতে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তাদের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই পিছিয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে এ সংঘাতের সমাপ্তি হতে পারে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। ইরান ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া চলতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সংকটে পড়তে পারে দেশের জ্বালানি খাত। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব জ্বালানির বাজার এলোমেলো হলে দাম যেমন বাড়বে, অন্যদিকে সরবরাহ পড়বে হুমকির মুখে। আমদানি নির্ভর জ্বালানি খাতে স্বস্তি নিশ্চিতে জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে নতুন বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে টালমাটাল হতে পারে বিশ্ব জ্বালানির বাজার। জ্বালানি তেলের উৎপাদন যেমন কমবে, তেমনি এর বিপণনও পড়বে হুমকির মুখে। এতে দীর্ঘমেয়াদে বাড়বে জ্বালানি পণ্যের দাম। সরকারের প্রায়োরিটি জ্বালানি খাত বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা থাকলে চ্যালেঞ্জ দেখা দেবে তেল ও এলএনজি আমদানিতে। ফলে অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের দাম সহসাই বাড়তে পারে। এখন এটার এফেক্ট বাংলাদেশের এবং বিশ্বের অনেক জায়গাতেই পড়বে। সুতরাং আমরা ধারণা করতে পারি যে বর্তমানের যে বহুদিনের যে একটা স্থিরতা ছিল তেল বাজারে, সেটা এখন থাকবে না। এটার একটা ঊর্ধ্বমুখী উল্লম্ফন বলতে পারেন, বা ঊর্ধ্বমুখী হবে এটা, যেটা নাকি বাংলাদেশের ইকোনমির জন্য মানে একটু ক্ষতিকর। একদিকে আন্তর্জাতিক বাজারে এই জ্বালানির দাম বৃদ্ধি, অন্যদিকে হলো যে এই পুরো সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি। এই দুটোর কারণে আমি মনে করি বাংলাদেশ সামনের দিনগুলোতে জ্বালানি সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে জ্বালানি পণ্যের দাম বেড়ে যাবে। বিশেষ করে যে এলএনজি এবং পেট্রোলিয়াম, এই দুটাই কিন্তু মানে বিশেষ করে যে পেট্রোল এবং যে ডিজেল, এই দুটার কিন্তু দাম বেড়ে যেতে পারে। বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বাড়লে দেশে অসাধু চক্র মাথাচাড়া দিতে পারে বলে শঙ্কা খাত সংশ্লিষ্টদের। এটি নিত্যপণ্য উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটা ফ্যাক্টর আছে যে সুবিধাবাদী, যেমন যে যা কিছু ধরেন অস্থিরতা অয়েল মার্কেট বা জ্বালানি ক্ষেত্রে, সেইটার ছুতায় দামটা বাড়িয়ে দেওয়া হয়। এটা লোকাল কারসাজি আর কি। বাট তাছাড়াও এমনিও বিশ্ববাজারে দাম বাড়ছে, সুতরাং দামটা তো বাড়বে, এবং এই দাম বাড়ার জন্য যে লোকালি আমাদের তো অবশ্যই একটা এফেক্ট হবে। সব মিলিয়ে পরিস্থিতি আসলে জটিল। একদিকে আসলে এর যে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা, একই সঙ্গে সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়া, তারপরে এখানে বিমার বিষয় আছে, তো জাহাজ ঘুরপথ দিয়ে আসবে, তখন বিলম্ব হতে পারে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ এখন একটা অস্বস্তির মধ্যে আছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোই একই অবস্থার মধ্যে আছে।
তো সুতরাং এই জায়গাতে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, এখানে যে একটা দাম বৃদ্ধিজনিত যে একটা ব্যয় বৃদ্ধি সেগুলো সম্ভাবনা আছে, এটার কারণে দেখা যাবে কি যে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর একটা বড় চাপে পড়তে পারে, উৎপাদন খরচ বেড়ে যেতে পারে, পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি হতে পারে এবং একই সঙ্গে বিশ্ববাজারে যে প্রতিযোগিতা সেই জায়গাতে বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে তেল গ্যাস অনুসন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইরান ইসরায়েল সংঘাতটা যদি অন্য একটা। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ফলনের সাফল্য পাওয়ায় বিদেশি জাতের আম চাষে ঝুঁকছে খাগড়াছড়ির কৃষকরা। বর্তমানে সেখানে অন্তত ৪৫ প্রজাতির বিদেশি আমের চাষ হচ্ছে। দেশি আমের চেয়ে দামও মিলছে বেশি। বিদেশি জাতের আম চাষ সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। তবে আম বিক্রিতে টোলের নামে চাঁদাবাজিতে ক্ষুব্ধ চাষিরা। খাগড়াছড়ি প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লর তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সদর উপজেলার কৃষক মৌসিতু চৌধুরীর ৩০ একর বাগানে থোকায় থোকায় ঝুলছে আমেরিকান পামলার, সূর্যডিম, আম্রপালি, অস্টিন চাকাপাত, রেড আইভরি, রেড বানানা, কিউজাই, রেড লেডি, আপেল, ম্যাঙ্গো সহ দেশি বিদেশি ৪৫ প্রজাতির আম। সাবেক এই বিজিবি সদস্য গত বছর ৫০ লাখ টাকার আম বিক্রি করেছেন। এবারও লাভবান হবার স্বপ্ন তার। প্রচলিত জাতের চাইতে বিদেশি আমটা ফলন বেশি এসেছে, তো আমি আশা করি এবছর ভালো অ্যামাউন্ট পাবো। আর আমার কিছু কিছু জাত আছে, বিদেশি জাতগুলো আপনার ৩.৫ কিলো পর্যন্ত হয়। বিদেশি আমের দাম বেশি পাওয়ায় মৌসিতুর মতো আরও অনেকে আগ্রহী হচ্ছেন বিদেশি জাতের আম চাষে। তবে কেউ কেউ বলছেন এখনও পাহাড়ের সেরা আম হচ্ছে আম্রপালি, তা চলতি বছর ফলন কম হলেও। পৌরসভা খর এবং এই যে জেলা পরিষদ খর, বাজার পান খর, এই খরগুলো একটু যদি সরকারিভাবে যদি কমে নিয়ে যায় তাহলে আমরা আরো বেশি লাভবান হব। বাণিজ্যিকভাবে লাভবান হওয়ায় চাষিদের বিদেশি আম চাষে উৎসাহিত করার পাশাপাশি চারা সরবরাহ করছে কৃষি বিভাগ। এই বিদেশি আমগুলো চাষাবাদ করলে কৃষকরা কিন্তু আমের যে এই লেংটাকে, সময়ের ব্যবধানটাকে একটু বাড়াইতে পারে। আমরা জানি যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসেও কিন্তু অনেক বিদেশি জাতের আম আছে যেগুলির খুবই চাহিদা থাকে। তো সেক্ষেত্রে কৃষকরা যথেষ্ট লাভবান হবে। এদিকে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় দেশি বিদেশি আম বিপণনে অতিরিক্ত অবৈধ টোল আদায় বন্ধের দাবি বাগান মালিকদের। আম ব্যবসায়ীদের রেজিম সরকারের আমলে অনেক প্রতিবন্ধকতা ছিল। পথে পথে সরকারি প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত টোলের নামে চাঁদাবাজি, যা বর্তমান সরকারের আমলে আমি আশা রাখছি বর্তমান সরকারের আমলে এই টোলটা সহনশীল পর্যায়ে নিয়ে আসবে বলে আমি আশাবাদী। সুস্থ ও সঠিক পরিবেশ না পেলে আম চাষে বিমুখ হবার শঙ্কায় কৃষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।